বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইউসেফ বাংলাদেশ ও এ2এর যৌথ উদ্যোগে জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে দক্ষতা বিষয়ক লাইভ ক্লাসে চোখ রাখা সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলিফ জাহান ভুঁইয়া, ইনস্ট্রাক্টর কে খান ইউসেফ টেকনিক্যাল স্কুল, ইউসেফ বাংলাদেশ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নারী উন্নয়নের বিকল্প নেই। জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত হল নারীর ক্ষমতায়ন। নারীর কর্মময় অংশগ্রহণ বদলে দিতে পারে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, মানবতা তথা মানবাধিকার। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই তাদেরকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং তাদের সম্ভাবনা ও কর্মদক্ষতা বাড়াতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। তাই আসুন সমাজের দৃষ্টিভঙ্গি বদলে নারী পুরুষ নির্বিশেষে কারিগরি শিক্ষায় অংশগ্রহণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয় আর্থিং। আমরা আজ দেখব আর্থিং কি, আর্থিং কেন দরকার, আর্থিং না করলে কী ধরনের ক্ষতি হতে পারে। সর্বোপরি ক্লাস শেষে আমরা জানব আর্থিং করার ফলে বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ব্যবহারকারী কিভাবে নিরাপদ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে আমরা এক নজর দেখে নেব গত ক্লাসে আমরা কি শিখেছিলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আমরা দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কী ও তার প্রকারভেদ। তারপর দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যন্ত্রপাতি ও মালামালের নাম। তারপর দেখেছিলাম প্রতীক বা সিম্বল কী ও ড্রয়িংয়ে প্রতীকের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখেছিলাম, তা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওয়ারিং ডায়াগ্রাম এবং ইলেকট্রিক্যাল লেআউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ আমাদের এই সেশন থেকে যা শিখব, আমরা আজকে শিখব আর্থিং কী, আর্থিংয়ের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, আর্থিংয়ের বিভিন্ন উপাদান ও প্রকারভেদ, বিভিন্ন প্রকার আর্থিংয়ের পদ্ধতি, আর্থিং করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় বিবেচনা করব, কোন কোন বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম আর্থ করতে হবে, আর্থ রেজিস্ট্যান্সের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর্থ রেজিস্ট্যান্স কী ও আর্থ রেজিস্ট্যান্সের মান গ্রহণযোগ্য মান কত, আর্থ রেজিস্ট্যান্সের মান কমানোর উপায় এবং দেখব আর্থ টেস্টার ও ইএলসিবি কী এবং আর্থ টেস্টার ও ইএলসিবির ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে প্রথমেই দেখে নেব আর্থিং বলতে আমরা কি বুঝি। এক কথায় যদি আমরা বলি, বৈদ্যুতিক সরঞ্জামাদির ধাতব আবরণ কোনো তারের সাহায্যে মাটির সাথে সংযোগ স্থাপন করাকে বলা হয় আর্থিং। অর্থাৎ আমরা যদি বুঝি, বৈদ্যুতিক সরঞ্জামাদির ধাতব যে আবরণ, তার সাথে তারের মাধ্যমে মাটির যে কানেকশান বা সংযোগ, তাকে বলা হয় আর্থিং। যদি আমরা সুন্দরভাবে বলি, অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের বা লিকেজ কারেন্টের হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করবে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু নির্মিত বহিরাবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো তারের সাহায্যে নিরাপদে পৃথিবীর মাটিতে প্রেরণের ব্যবস্থাকে আর্থিং বলে। অর্থাৎ যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত কারণ বা লিকেজ কারণ বৈদ্যুতিক সরঞ্জামের বডিতে চলে আসে, তাহলে কোনো রকম বিপদ না ঘটে যাতে সহজেই খুব দ্রুত নিরাপদে পৃথিবীর মাটিতে তারের মাধ্যমে প্রেরণ করতে পারে, তার ব্যবস্থাটাই হচ্ছে কি আর্থিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম আর্থিং বলতে আমরা কি বুঝি। এবার আমরা দেখব আর্থিংয়ের উদ্দেশ্য, আসলে আমাদের আর্থিং করার উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আমরা আর্থিং করে থাকি। প্রথম যে উদ্দেশ্য তা হচ্ছে ত্রুটির সময় কারেন্টকে মাটিতে যেতে দেওয়া। যখন কোনো ত্রুটি দেখা দিবে, সহজে যাতে সেই মাটিতে যেতে পারে, যাতে নিরাপত্তা যন্ত্রপাতি যেমন ফিউজ, সার্কিট ব্রেকার ইত্যাদি ত্রুটিপূর্ণ সার্কিটকে সাপ্লাই হতে বিচ্ছিন্ন করতে পারে। অর্থাৎ যখনই সংস্পর্শে আসবে, তখনই শর্ট সার্কিটের মাধ্যমে দ্রুত যাতে ফিউজ, সার্কিট ব্রেকার কাজ করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে আর্থিংয়ের উদ্দেশ্য। তারপর হচ্ছে সিস্টেমের যে কোনো অংশের বিভব বা ভোল্টেজ যেন মাটির তুলনায় অর্থাৎ আর্থের সাপেক্ষে
সমান বা নির্দিষ্ট থাকে, উহা নিশ্চিত করা, অর্থাৎ একটা মানেই থাকে, অর্থাৎ সকল জায়গার ভোল্টেজ যাতে সমান থাকে উহা নিশ্চিত করাই হচ্ছে আর্থিংয়ের কাজ। শিক্ষার্থীবৃন্দ, তারপর দেখব আমরা ত্রুটির সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির তুলনায় বিপজ্জনক অবস্থায় পৌঁছতে না পারে বা বৈদ্যুতিক সরঞ্জামে কোনো বিপজ্জনক ভোল্টেজ না থাকে উহা নিশ্চিত করা, অর্থাৎ যাতে ভোল্টেজ আসার সাথে সাথে তা মাটিতে পৌঁছে যায়, যা আমাদের জন্য অথবা সরঞ্জামের জন্য কোনো রকম বিপজ্জনক অবস্থায় না পৌঁছায় উহা নিশ্চিত করা হচ্ছে আমাদের আর্থিংয়ের উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে আমরা বোর্ডে যদি কোনো কারণ আসে সে বিপদ ঘটাবে না, তার জন্য আমরা আর্থিং করে থাকি। এবার আমরা দেখব আর্থিংয়ের প্রয়োজনীয়তা, কেন আমরা আর্থিং করব, আর্থিংয়ের প্রয়োজনটা কি। লিকেজ কারেন্টের হাত থেকে বৈদ্যুতিক আঘাত বা শক থেকে বিদ্যুৎ ব্যবহারকারীকে রক্ষা করা। যদি কোনো কারণ লিকেজ কারেন্ট বোর্ডেতে চলে আসে তাহলে তার থেকে রক্ষা করা হচ্ছে আর্থিংয়ের কাজ, আর্থিং করা প্রয়োজন। তারপর হচ্ছে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা। তারপর হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম বা অ্যাপ্লায়েন্সগুলিকে আগুন লাগার সম্ভাবনা থেকে নিরাপদে রাখা বা দূরে রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা দেখতে পেলাম। এবার দেখব আর্থিংয়ের প্রকারভেদ। আর্থিং কত প্রকার ও কি কি? আর্থিং প্রধানত দুই প্রকার, যথা একটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং, আরেকটি হচ্ছে সিস্টেম আর্থিং। ইকুইপমেন্ট আর্থিং বলতে আমরা কি বুঝি? বৈদ্যুতিক ওয়ারিংয়ের ধাতব অংশ বা ইকুইপমেন্টের কভার, ইলেকট্রিক্যাল লাইনের সাপোর্টিং স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল মেশিনের বডি ইত্যাদি ভালোভাবে আর্থিং করাকে বলা হয় ইকুইপমেন্ট আর্থিং। অর্থাৎ বৈদ্যুতিক সরঞ্জামাদির যে বডি, ধাতব বডি, তা মাটির সাথে কানেকশন করা নামে হচ্ছে আর্থিং। আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি যে বডির সাথে একটা মোটর, তার সাথে তারের মাধ্যমে যে কানেকশন করা হয়েছে সেই আর্থিংটাকে বলা হয় ইকুইপমেন্ট আর্থিং। আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমরা বুঝতে পেরেছি ইকুইপমেন্ট আর্থিং বলতে আমরা কি বুঝি। এবার দেখব আমরা সিস্টেম আর্থিং বলতে আমরা কি বুঝি। সিস্টেম আর্থিং কি? ট্রান্সফরমার ও জেনারেটর বা অল্টারনেটরের নিউট্রাল পয়েন্টকে যখন আলাদাভাবে আর্থিং করা হয় তখন তাকে বলা হয় সিস্টেম আর্থিং। একে কেউ কেউ আবার নিউট্রাল আর্থিংও বলে থাকে। আমরা দেখতে পাচ্ছি জেনারেটরের তিনটা কয়েল বা তিনটা লাইন, এবং এখানে দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমারের নিউট্রাল পয়েন্ট। এই নিউট্রাল পয়েন্ট গ্রাউন্ড করা এবং এই মোটরের নিউট্রাল পয়েন্টটাকে মাটির সাথে কানেকশন করার নামে হচ্ছে সিস্টেম আর্থিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আর্থিংয়ের উপাদান। আর্থিংয়ের উপাদান কয়টি ও কি কি? আর্থিংয়ের উপাদান প্রধানত তিনটি, যথা আর্থ ইলেকট্রোড, আর্থিং লিড ও আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। এবার দেখব আর্থ ইলেকট্রোড বলতে আমরা কি বুঝি। পৃথিবীর সমুদয় মাটির সাথে কার্যকরী বৈদ্যুতিক সংযোগ স্থাপনের নিমিত্তে যে প্লেট, পাইপ বা রড মাটির নিচে পোতা হয় তাকে আর্থ ইলেকট্রোড বলে। অর্থাৎ আর্থিংয়ের উদ্দেশ্যে মাটির নিচে আমরা যে পাইপ, প্লেট, আমরা রড ব্যবহার করে থাকি তাকে বলা হয় আর্থ ইলেকট্রোড। আমরা দেখতে পাচ্ছি পাইপ একটা আর্থ ইলেকট্রোড, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেট একটা আর্থ ইলেকট্রোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই বুঝতে পারছি কোন জিনিসটি, উপাদানটি আর্থ ইলেকট্রোড। এবার আমরা দেখব আর্থিং লিড বলতে আমরা কি বুঝি। আর্থিং লিড বলতে বুঝি বা আর্থিংয়ের মেইন তারকে বলা হয় আর্থিং লিড। আর্থ ইলেকট্রোড থেকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের আর্থ ভাসবার পর্যন্ত যে তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয় তাকে বলে আর্থিং লিড বা আর্থের প্রধান তার। আমরা দেখতে পাচ্ছি আর্থ ইলেকট্রোড, তার সাথে একটা তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে যাকে আমরা বলতেছি আর্থিং লিড বা আর্থের প্রধান তার। এখানে সেম দেখতে পাচ্ছি প্লেটের সাথে আমাদের একটা তারের মাধ্যমে কানেকশন করা হয়েছে, সেটা হচ্ছে আর্থিং ভাসবার, যার মাধ্যমে কানেকশন করা হয়েছে তাকে বলা হয় আর্থিং লিড। আমরা অবশ্যই বুঝতে পারছি কোনটি আর্থিং লিড আর কোনটি আর্থ ইলেকট্রোড। এটিকে বলা হয় আর্থিং ইলেকট্রোড আর এটিকে বলা হয় আর্থিং লিড। এবার দেখব আমরা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বলতে আমরা কি বুঝি। আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের অপর নাম হচ্ছে ইসিসি, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বলতে আমরা কি বুঝি? যে তারের সাহায্যে বৈদ্যুতিক আসবাবপত্র, মেশিন বা ওয়ারিংয়ের ধাতব অংশ আর্থ তার বা আর্থ
আর্থিং লিড বা আর্থ বাসবারের সাথে সংযোগ স্থাপন করা হয় তাকে বলা হয় আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বা সংক্ষেপে বলে ইসিসি বা আর্থ নিরবিচ্ছিন্ন তার। আমরা দেখতে পাচ্ছি যে আর্থ ভাসবার তার থেকে যে তারগুলি আমাদের বৈদ্যুতিক সরঞ্জামিতে কানেকশন করা হয়েছে সেই তারগুলিকে বলা হয় ইসিসি বা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। আমরা ছবির মাধ্যমে বুঝতে পারছি আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর সাধারণত সবুজ তার বা সবুজ হলুদ মিশ্রণে বাই কালারের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আর্থিংয়ের পদ্ধতি। সাধারণত 5টি পদ্ধতিতে আর্থিং করা হয়ে থাকে, যথা পাইপ আর্থিং, প্লেট আর্থিং, রড আর্থিং, স্টিপ আর্থিং, শিট আর্থিং। আবার দেখব আমরা পাইপ আর্থিং বলতে আমরা কি বুঝি। গ্যালভানাইজড করা লোহা বা ইস্পাতের পাইপ ইলেকট্রোড হিসাবে যে আর্থিংয়ে ব্যবহার করা হয় তাকে বলা হয় পাইপ আর্থিং। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটি পাইপ আর্থিং করা হয়েছে। পাইপ আর্থিংয়ের সর্বনিম্ন সাইজ দৈর্ঘ্য হবে কমপক্ষে 2.5 মিটার এবং পাইপের ভিতরের ব্যাস হবে 38 সেন্টিমিটার বা 3/4 ইঞ্চি। 7.5 সেন্টিমিটার অন্তর অন্তর 12 মিলিমিটার বিশিষ্ট ছিদ্র করতে হয় এবং গর্তের নিচের দিকে 15 সেন্টিমিটার অন্তর অন্তর কাঠ, কয়লা ও লবণ দিতে হয় বা ব্যবহার করতে হয়, কারণ এতে করে আর্থ রেজিস্ট্যান্সের মান অনেকটাই কমে আসবে। আমরা দেখতে পাচ্ছি হোলটা হচ্ছে 12 মিলিমিটার এবং একটি হোল থেকে আরেকটি হোলের যে দূরত্ব তা হচ্ছে 7.5 সেন্টিমিটার। আশা করি আপনারা পাইপ আর্থিং করার ক্ষেত্রে আপনারা বিষয়গুলি বিবেচনা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব প্লেট আর্থিং। প্লেট আর্থিং বলতে আমরা কি বুঝি। গ্যালভানাইজড করা লোহা বা তামার প্লেট ইলেকট্রোড হিসেবে যে আর্থিংয়ে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্লেট আর্থিং। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটা প্লেট আর্থিংয়ের সিস্টেম বা পদ্ধতি। পাশে কিছু ছবি দেখছি কিছু প্লেটের, তামার প্লেট। সাধারণত গ্যালভানাইজড করা লোহার প্লেটের সাইজ হবে কমপক্ষে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ হবে 60 সেন্টিমিটার এবং তার পুরুত্ব হবে 6.3 মিলিমিটার। আর যদি আমরা তামার প্লেট ব্যবহার করি সেই তামার প্লেটের সর্বনিম্ন সাইজ হবে কমপক্ষে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 60 মিটার এবং তার পুরুত্ব হবে 3.18 মিলিমিটার। ভূপৃষ্ঠ হতে অন্ততপক্ষে 3 মিটার নিচে প্লেটকে দাঁড় করিয়ে পুঁততে হবে। মনে রাখতে হবে প্লেট স্থাপন করার সময় লম্বালম্বি বা খাড়াভাবে স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম একটা আর্থিং সিস্টেম, একটা প্লেট সে কীভাবে স্থাপন করা হয়েছে। আশা করি এটা দেখে আপনারা ভবিষ্যতে আপনাদের কর্মক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারবেন। এবার আমরা দেখব রড আর্থিং। সবচেয়ে বেশি ব্যবহৃত আমাদের বিশেষ করে বাসাবাড়িতে যেটা ব্যবহার করা হয় যে আর্থিং তা হচ্ছে রড আর্থিং। রড আর্থিং বলতে আমরা আসলে কি বুঝি। গ্যালভানাইজ করা লোহা বা তামার রড ইলেকট্রোড হিসেবে যে আর্থিংয়ে ব্যবহার করা হয় তাকে বলা হয় রড আর্থিং। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটা রড, তামার রড, সেটা লোহা হইতে পারে আবার গ্যালভানাইজ করা লোহা বা তামার উভয়ই হইতে পারে। আমরা তার একটা পদ্ধতি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্যালভানাইজড করা লোহার রডের সর্বনিম্ন সাইজ হবে দৈর্ঘ্য কমপক্ষে 2.5 মিটার এবং তার ব্যাসের প্রস্থ হবে 16 সেন্টিমিটার। আর যদি তামা ব্যবহার করা হয় তার রডের সর্বনিম্ন সাইজ হবে সেম 2.5 মিটার এবং রডের ব্যাস হবে 12.5 সেন্টিমিটার। আমরা আগে বলেছি ইয়া সাধারণত আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনটিবিকিউএফ লেভেল 1-এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখান থেকে আসে। সর্বনিম্ন সাইজ, ইলেকট্রোডের সর্বনিম্ন সাইজ, সেটা রড হইতে পারে, সেটা প্লেট হইতে পারে, সেটা পাইপ হইতে পারে। আশা করি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা এনটিবিকিউএফ লেভেল 1-এর ক্ষেত্রে আনসার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব স্টিপ আর্থিং বলতে আমরা কি বুঝি। স্টিপ আর্থিং গ্যালভানাইজড করা লোহা বা ইস্পাতের পাত অথবা তামার পাত যখন ইলেকট্রোড হিসেবে আর্থিংয়ে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় স্টিপ আর্থিং। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি স্টিপ, বিভিন্ন ধরনের স্টিপ, তামা এবং লোহা স্টিপ এবং খনন করা স্টিপ পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। গ্যালভানাইজড করা লোহার পাতের সাইজ হবে কমপক্ষে প্রস্থ 25 সেন্টিমিটার এবং ব্যাস হবে 4 মিলিমিটার।
আর তামার প্লেটের সাইজ হবে কমপক্ষে 25 মিলিমিটার প্রস্থ এবং ব্যাস হবে 1.6 মিলিমিটার। উভয় ক্ষেত্রেই পাতের সর্বনিম্ন দৈর্ঘ্য হবে 15 মিটার, অর্থাৎ সর্বনিম্ন যে দৈর্ঘ্য হবে তার দৈর্ঘ্য হবে 15 মিটার এবং ভূগর্ভস্থ হতে অন্তত পক্ষে হাফ মিটার বা 0.5 মিটার বা 2 ফুট নিচে ইলেকট্রোডকে পুঁততে হবে। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন এবং চিনতে পারবেন কোনটি আমাদের স্ট্রিপ আর্থিং। এবার আমরা দেখব শীট আর্থিং বলতে আমরা কি বুঝি। শীট আর্থিং ইস্পাতের শীট বা তামার শীট যখন ইলেকট্রোড হিসাবে আর্থিং ব্যবহার করা হয় তখন তাকে শীট আর্থিং বলে। আমরা পাশের ছবিতেই দেখতে পাচ্ছি কিছু শীট, সেটা হচ্ছে ইস্পাতের আর নিচে হচ্ছে তামার বা কপারের। সাধারণত যেখানে আগের নিয়মে আর্থিং করা চলে না, অর্থাৎ মাটি খনন করা সম্ভব না, গভীরে যাওয়া সম্ভব না, সেখানে বিশেষ করে পাহাড়ি এলাকায় এ ধরনের আর্থিং করা হয়ে থাকে। পাহাড়ের ঢালুতে পরিখা খনন করে শীট আর্থিং স্থাপন করা হয়ে থাকে। ইস্পাতের শীটের প্রস্থচ্ছেদ সাধারণত 2 বর্গমিটার থেকে 6 বর্গমিটার এবং পুরুত্ব হয় হচ্ছে 1.63 মিলিমিটার। আর তামার শীটের প্রস্থচ্ছেদ 2 থেকে 6 মিলিমিটার পুরুত্ব 6 মিলিমিটার এবং পুরুত্ব হবে 1.36 মিলিমিটার। আশা করি আপনারা শীট আর্থিং কি তা বুঝতে পেরেছেন এবং সর্বনিম্ন সাইজটা আপনারা জানতে পেরেছেন এবং কোথায় ব্যবহার করা হয় তাও জানতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব আর্থিং করার ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করতে হয় বা আমরা আর্থিং করার সময় আমরা কোন কোন বিষয় বিবেচনা করে আমরা আর্থিং করব। প্রথমে আমরা দেখব নিউট্রাল কন্ডাক্টরকে কমপক্ষে 2টি পৃথক বা স্বতন্ত্র আর্থ কানেকশনের সাহায্যে জেনারেটিং স্টেশনে ও সাবস্টেশনে আর্থিং করতে হয়। অর্থাৎ পৃথক স্বতন্ত্র আলাদাভাবে দুইটা কানেক্টরের মাধ্যমে কানেকশনের মাধ্যমে আমাদের সাবস্টেশনগুলিতে আর্থ করতে হয়। এছাড়া ডিস্ট্রিবিউশন লাইনেও একাধিক স্থানে নিউট্রালকে আর্থ করতে হয়। তারপর দেখব জেনারেটর, মোটর ও ট্রান্সফরমারের বডি এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ধাতব বডি কমপক্ষে 2টি পৃথক ও স্বতন্ত্র আর্থ কানেকশনের মাধ্যমে আর্থ করতে হয়। কারণ হচ্ছে কোনো কারণে যদি একটি আর্থ মিসিং হয় বা সংযোগ বিচ্ছিন্ন থাকে বা কোনো কারণে যদি কাজ না করে অন্যটির মাধ্যমে যাতে সেই কানেকশনটা অক্ষুণ্ণ থাকে বা বিদ্যুৎ চলাচল প্রয়োজনীয় সময় যাতে সেটা ব্যবহার করতে পারে, তার জন্য অবশ্যই আমাদের 2টি পৃথক স্বতন্ত্র আর্থ কানেকশন করতে হবে। তারপর দেখব যে কোনো স্থাপনা থেকে ইলেকট্রোড 1.5 মিটার দূরে বসাতে হবে, অথবা যেখানে আমরা ইলেকট্রোড বসাবো তা যেন স্থাপনা থেকে অবশ্যই 1.5 মিটার দূরে থাকে। আর্থিং লিড বা আর্থ প্রদান তারের সাইজ যেন মেইন তারের অর্ধেকের চাইতে কম না হয়। অর্থাৎ আমরা যে সার্ভিস লাইন ব্যবহার করব, যে সার্ভিস তার ব্যবহার করব, তার থেকে যাতে অর্ধেকের কম না হয় আর্থিং মেইন তারের সাইজ। আশা করি আপনারা বিষয়টি খেয়াল রাখবেন। আর্থিং লিড বা আর্থ প্রদান তারের সর্বনিম্ন সাইজ হবে 8 SWG বা 4 RE। এর নিচে কোনো অবস্থাতে আর্থিং লিড বা আর্থ প্রদান তারের ব্যবহার করা যাবে না। আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বা আর্থ নিরবিচ্ছিন্নতা তারের সর্বনিম্ন সাইজ হবে 14 SWG বা 1.5 RE। এর নিচে অবশ্যই আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর আর্থ বা নিরবিচ্ছিন্ন তারের ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ চালু করার আগে সমস্ত আর্থিং ব্যবস্থা ভালোভাবে পরীক্ষা করতে হবে যাতে আর্থ রেজিস্ট্যান্সের মান 5 ওহম এবং পাহাড়ি এলাকায় 8 ওহমের বেশি না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে সকল বিষয় আমাদের অবশ্যই আর্থ করতে হবে। 3-পিন সকেট ও প্লাগের 8 পিন অবশ্যই আর্থ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি 3-পিন প্লাগ যার 8 পিন অবশ্যই আমাদের আর্থিংয়ের সাথে কানেকশন করতে হবে এবং দেখতে পাচ্ছি একটি সকেট যার 8 পয়েন্ট অবশ্যই আর্থ করতে হবে। আর্থ কানেকশন ছাড়া ব্যবহার করা যাবে না।
তারপর হচ্ছে মেন সুইচ বা আয়রন প্লেট সুইচ ও ডিস্ট্রিবিউশন বোর্ড প্রভৃতি আট করতে হবে। আমরা একটা মেন সুইচ বা আয়রন প্লেট সুইচ আমরা দেখতে পাচ্ছি, যার বডি অবশ্যই আট করতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছি একটি ডিবি বা ডিস্ট্রিবিউশন বোর্ড, যাকে অবশ্যই আমাদের আট করতে হবে। তারপর দেখব বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতি ও অ্যাপ্লায়েন্সের ধাতব বহিরাবরণ অবশ্যই আমাদের আট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ, ওভেন বা বিভিন্ন আমাদের হাউস অ্যাপ্লায়েন্সগুলি আমরা যেগুলো বাসা বাড়িতে ব্যবহার করে থাকি সাধারণত, সেগুলি অবশ্যই আমাদের আট করতে হবে। এবং ওই সমস্ত সরঞ্জামের যে 3 পিন প্লাগ আছে তার 8 পয়েন্ট অবশ্যই আর্থিংয়ের সাথে সংযোগ স্থাপন করতে হবে। প্রতিটি জেনারেটর, মোটর ও ট্রান্সফরমার এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণের সকল যন্ত্রপাতি থেকে আট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা মোটর যার বডি অবশ্যই আট করতে হবে, একটা জেনারেটর যার বডি আমরা দেখতে পাচ্ছি আট করা, এবং একটা ট্রান্সফরমার যার বডি আট করা। অবশ্যই এই সরঞ্জামগুলি আট করতে হবে। ডিস্ট্রিবিউশন, বৈদ্যুতিক ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের টাওয়ার ও পোল আট করতে হবে। যদি টাওয়ার এবং পোল আমরা আর্থিং করে থাকি তাহলে আমাদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে। আর যদি আমরা আর্থিং টাওয়ার বা পোল করে না থাকি তাহলে আমরা যে টাওয়ারটি দেখতে পাচ্ছি আগুন আগুন ধরে আছে, অবশ্যই আমাদের এটা উচিত হবে না। যদি আমরা আর্থিং না করে থাকি তাহলে এরকম পরিণতি হয়তো বা আমাদের দেখতে হতে পারে। আশা করি আমরা বৈদ্যুতিক পোল, টাওয়ার প্রভৃতি অবশ্যই আমরা আর্থিং করে কাজ করব। তারপর দেখব প্রতি জেনারেটর ও ট্রান্সফরমারের নিউট্রাল পয়েন্ট আর্থ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমার, 3টা ফেজ এবং একটা নিউট্রাল। এই নিউট্রাল পয়েন্ট অবশ্যই আর্থ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি 3টা ফেজ, তার নিউট্রাল পয়েন্ট, স্টার পয়েন্ট গ্রাউন্ডিং করা অবশ্যই করতে হবে, যেটাকে আমরা বলি সিস্টেম আর্থিং। এবার আর্থ রেজিস্ট্যান্সের গ্রহণযোগ্য মান। বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র, তার গ্রহণযোগ্য মান হচ্ছে 1 ওহম। মাঝারি বিদ্যুৎ কেন্দ্র বা সাবস্টেশনের গ্রহণযোগ্য মান হচ্ছে 0.5 ওহম। ছোট উপকেন্দ্র বা সাবস্টেশনের গ্রহণযোগ্য মান হচ্ছে 1 ওহম। হাউস হোল্ডিং এর ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে 5 ওহম এবং পাহাড়ি এলাকা হাউজিং এর ক্ষেত্রে 8 ওহম। বাসা বাড়িতে আর্থ রেজিস্ট্যান্সের মান 1 ওহমের মধ্যে অবশ্যই রাখতে পারলে সেটা সন্তোষযোগ্য মান হিসেবে বিবেচনা করা হয়, যাতে কোনো অবস্থাতেই 5 ওহমের নিচে না আসে। আর্থ রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর্থ রেজিস্ট্যান্স সাধারণত মাটির উপাদান, মাটি কি প্রকৃতির, মাটি শুকনো, ভিজা বা বেলে মাটি, ব্যাটের মাটি, তার উপরে নির্ভর করে। মাটির উষ্ণতার উপর নির্ভর করে, গরম কতটুকু, টেম্পারেচার কি পরিমাণ, মাটিতে আর্দ্রতার পরিমাণ, ভিজা কতটুকু আছে। আর আর্থ ইলেকট্রোডের সাইজ ও উহাদের মধ্যবর্তী দূরত্ব, আর্থ ইলেকট্রোড কতটুকু মোটা বা চিকন, তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, যদি একাধিক আমরা আর্থ ইলেকট্রোড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দূরত্ব কতটুকু। আর আর্থ তারের সাইজ, আমরা যে আর্থ তার ব্যবহার করি তার সাইজ কি চিকন না মোটা, তার উপর। মাটিতে পোতা ইলেকট্রোডের গভীরতা কতটুকু নিচে আছে তার উপর। ইলেকট্রোড ও আর্থ তারের ধাতব উপাদানের উপর, অর্থাৎ ইলেকট্রোড এবং আর্থ তার কিসের তৈরি, সে তামা, লোহা, কিসের উপর, তার উপর নির্ভর করে আর্থ রেজিস্ট্যান্সের মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পেরেছি কি কোন কোন বিষয়ের উপর আর্থ রেজিস্ট্যান্স নির্ভর করে। এবার আমরা দেখব আর্থ রেজিস্ট্যান্স কমানোর উপায়। কোন কোন উপায়ে আমরা আর্থ রেজিস্ট্যান্স কমাতে পারি? নিয়মিতভাবে আর্থ ইলেকট্রোডের গোড়ায় পানি ঢালা। আমরা দেখতে পাচ্ছি নিয়মিতভাবে আমাদের আর্থ ইলেকট্রোডের ভিতরে পানি ঢালতে হবে। মাঝে মাঝে লবণ ও চুন মিশ্রিত পানি ইলেকট্রোডের গোড়ায় ঢালতে হবে। অবশ্যই মাঝে 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 চুন এবং পানির মিশ্রণ সেখানে আমাদের আর্থিংয়ের গোড়ায় ঢালতে হবে। আর্থ রেজিস্ট্যান্সের মান সন্তোষজনক না পেলে ভিজে মাটির সংস্পর্শ পাওয়ার জন্য ভূগর্ভের ভূ অভ্যন্তরে আর্থ ইলেকট্রোড বসানোর গভীরতা বৃদ্ধি করা। যদি কোনো কারণে আমরা আর্থ রেজিস্ট্যান্সের মান সন্তোষযোগ্য না পাই তাহলে সেখানে আমাদের গভীরতা বৃদ্ধি করে চেষ্টা করা যাতে আর্থ রেজিস্ট্যান্সের মান কমানো যায়। তারপর তাতেও যদি আর্থ রেজিস্ট্যান্সের মান না সন্তোষজনক
পাওয়া যায় তাহলে আর্থ ইলেকট্রোডের স্থান পরিবর্তন করা। আমরা যদি দেখি মেপে আর্থের সন্তোষজনক মান আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, আর্থ ইলেকট্রোডের স্থান পরিবর্তন করতে হবে। তাতেও যদি না হয় তাহলে একাধিক আর্থ ইলেকট্রোড প্যারালে সংযোগ করে আর্থ রেজিস্ট্যান্সের মান কমানোর চেষ্টা করা। আমরা দেখতেই পাচ্ছি একাধিক আর্থ ইলেকট্রোড তা প্যারালাল কানেকশনের মাধ্যমে আর্থ রেজিস্ট্যান্সের মান কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে যাতে একটি পাইপ থেকে একটি ইলেকট্রোড থেকে অন্যটি ইলেকট্রোডের দূরত্ব 6 ফুটের কম না হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝতে পারলাম আর্থ রেজিস্ট্যান্সের মান কমানোর উপায় বা পদ্ধতিগুলো কী কী। এবার দেখব নিউট্রাল ও আর্থ তারের মধ্যে তুলনা। উভয় তারেই বৈদ্যুতিকভাবে আর্থের সাথে সংযুক্ত। আমরা আর্থ দেখতে পাচ্ছি, আর্থের প্রতীক দেখতে পাচ্ছি, সিম্বল দেখতে পাচ্ছি। আর্থ এবং নিউট্রাল উভয়ই বৈদ্যুতিকভাবে আর্থের সাথে সংযুক্ত, অর্থাৎ মাটির সাথে সংযুক্ত। তবে নিউট্রাল তার জেনারেটর ট্রান্সফরমারের নিউট্রাল পয়েন্টের সাথে সংযুক্ত থাকে, যা আমরা বলেছি সিস্টেম আর্থিং। আর আর্থ তার জেনারেটর, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জামের বোর্ডের সাথে সংযুক্ত থাকে, যেটাকে আমরা বলেছি ইকুইপমেন্ট আর্থিং। আশা করি আমরা বুঝতে পেরেছেন। নিউট্রাল তার ও নিউট্রাল তার ইনসুলেটর থাকে, কিন্তু আর্থ তার ইনসুলেটর থাকতে পারে, আবার খোলাও থাকতে পারে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে নিউট্রাল তার না থাকলে লোড চলে না, কিন্তু আর্থিং না থাকলে বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করার জন্য নিরাপদ হবে না। নিউট্রাল তার কখনো বৈদ্যুতিক সরঞ্জামাদির বোর্ডের সাথে সংযুক্ত করা যায় না। এবার দেখব আর্থ রেজিস্ট্যান্স বলতে কী বুঝি। আর্থ রেজিস্ট্যান্স বলতে বুঝি আর্থিংয়ের সম্পূর্ণ পদ্ধতি রেজিস্ট্যান্স, অর্থাৎ বাড়ি, ওয়ার্কশপ, কলকারখানা, মেইন টার্মিনাল থেকে আর্থ ইলেকট্রোডের মাধ্যমে যে রেজিস্ট্যান্স পাওয়া যায় তাকে বলে আর্থ রেজিস্ট্যান্স। মোট কথা আর্থিং লিড ও আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে বলে আর্থ রেজিস্ট্যান্স। এবার দেখব আর্থ রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম। আর্থ রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম হচ্ছে আর্থ টেস্টার বা আর্থ টেস্টিং মেকার। আর্থ ও নিউট্রালের মধ্যবর্তী যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় আর্থ ভোল্টেজ। আর্থ ভোল্টেজের গ্রহণযোগ্য মান হচ্ছে 3 ভোল্ট। আর্থ এবং নিউট্রাল এর মাঝখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে বলা হয় আর্থ ভোল্টেজ। এর গ্রহণযোগ্য মান অবশ্যই 3 এর বেশি যাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি একটা ডিজিটাল আর্থ টেস্টিং মেকার এবং অ্যানালগো আর্থ টেস্টিং মেকার বাজারে পাওয়া যায়। আমরা এর ব্যবহার আমরা আগামী টেস্টে হয়তো বা দেখব। এবার দেখব আর্থ লিকেজ সার্কিট বোর্ড, ইএলসিবি। ইএলসিবি বলতে কি বুঝি। ইএলসিবি মানে হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। ইহা একটি প্রটেক্টিভ ডিভাইস বা সেফটি ডিভাইস, যেখানে আর্থ রেজিস্ট্যান্সের মান কোনোভাবে সন্তোষজনক পাওয়া সম্ভব না, সেখানে ইহা ব্যবহার করা হয়ে থাকে। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার সাধারণত আর্থ লিকেজ সার্কিট ব্রেকারের সাথে সিরিজে সংযোগ করা হয়ে থাকে। আবাসিক বাসাবাড়িতে 30 মিলি অ্যাম্পিয়ার এবং ইন্ডাস্ট্রিতে 300 মিলি অ্যাম্পিয়ারের আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে। ইহা 0.003 সেকেন্ডের মধ্যে টিপ করে থাকে। বাজারে সাধারণত 40 অ্যাম্পিয়ার ও 63 অ্যাম্পিয়ার রেটিংয়ের আর্থ লিকেজ সার্কিট ব্রেকার পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি পাশের একটি ছবিতে একটি এনার্জি মিটার, পাশে সার্কিট ব্রেকার এবং আর্থ লিকেজ সার্কিট ব্রেকার সিরিজে কানেকশন করা হয়েছে। আশা করি আপনারা সংযোগটি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আমরা আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম। আমরা প্রথমে শিখলাম আর্থিং কি, আর্থিংয়ের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, আর্থিংয়ের বিভিন্ন উপাদান ও প্রকারভেদ, বিভিন্ন ধরনের পদ্ধতি, বৈদ্যুতিক কোন কোন সরঞ্জামে আর্থিং করতে হবে, আর্থিং কি, আর্থ রেজিস্ট্যান্স কি এবং আর্থ রেজিস্ট্যান্সের গ্রহণযোগ্য মান এবং আর্থ রেজিস্ট্যান্সের মান কমানোর উপায়। সর্বোপরি আজকের ক্লাস থেকে আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে আর্থিং আমরা করলে আমাদের কি সুবিধা কি অসুবিধা। ঠিক এই ছবির ফ্রেমের মতো আমরা যদি আর্থিং করে না থাকি আপনাকে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হবে। আর যদি আর্থিং করে থাকেন তাহলে এই ছবির মতো আপনার সবসময় ফ্রেমের মতো আপনার জীবনটা সুন্দর হবে। আপনার ওয়ারিং নিয়ে এবং আপনার বৈদ্যুতিক ব্যবহার নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না, সবসময় ফুরফুরা মেজাজে থাকতে পারবেন। তো আপনি শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আর্থিং করার উদ্দেশ্য আমার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা যা দেখব, আগামী ক্লাসে আমরা দেখব ইলেকট্রিক্যাল টেস্ট। আমরা ইলেকট্রিকের বিভিন্ন ধরনের টেস্ট আছে, আগামী ক্লাসে ইলেকট্রিক টেস্ট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের যাওয়ার পালা। আমরা আজকের এই ক্লাস এখানেই শেষ করব। তার আগে প্রতিদিনের মতোই আপনাদের সাথে দুটি কথা বলবো, তা হচ্ছে প্রকৃত তথ্য জানব,
ও যথাযথ সতর্কতা অবলম্বন করব, নিজে সুরক্ষিত থাকব এবং চারপাশের মানুষদেরকে সুরক্ষিত রাখব। সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুতে করব এবং প্রায় হাত পরিষ্কার করব। বাইর হলে মাস্ক পরিধান করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।